হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টেক্সট বুক থেকে ডাব্লিউপি লাইভ চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের যে মক টেস্টগুলো দেয়, সেই মক টেস্টের আমরা ম্যাথ সলভ করব। প্রায় 20টি টাইপ ম্যাথ আছে। ক্লাসের ফুল পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, যদি একটি বিছানার চাদরের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি হয় এবং এর ওপর 20% ছাড় ঘোষণা করা হয়, তাহলে লাভের শতাংশ কত? তাহলে তার ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইসটা ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তার ধার্য মূল্য কত টাকা হবে? 135 টাকা হবে। তাহলে এই ধার্য মূল্যের ওপর সে 20% ছাড় দিয়েছে, তাহলে এই 135 টাকার কী করেছে? 20% ছাড় দিয়েছে। তাহলে 135 টাকার 20% ছাড় মানে কত টাকা? 80/100 টাকায় বিক্রি করেছে, বা 8/10 টাকায়। 2 দিয়ে 4, 2 দিয়ে কাটা দিলে 5, 5 দিয়ে কাটা দিলে 5 দুগুণে 10, 5 7 35, 4 7 28, 4 দুগুণে 8, 108। 135 টাকার জিনিস 20% ছাড় অর্থাৎ 108 টাকায় বিক্রি করেছে, তাহলে তার লাভের শতাংশ কত? তাহলে কিনেছে কত টাকায়? কিনেছে 100 টাকায় কিনেছে, বিক্রি করেছে কত টাকায়? 108 টাকায় বিক্রি করেছে, তাহলে তার লাভ কত? 8 টাকা লাভ। আর 100 থেকে বৃদ্ধি পাচ্ছে মানে তার 8% বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, তাহলে 8% লাভ হয়ে যাবে। এটা আমাদের রাইট অ্যান্সার। একটি হোস্টেলে 60 জন ছেলের জন্য 15 দিনের খাবারের ব্যবস্থা ছিল। যদি 5 দিন পর 15টি ছেলে আসে, তাহলে বাকি খাবার কত দিন চলবে? তাহলে আমরা এটা M1D1-এর ফর্মুলা অ্যাপ্লাই করব। 60 জন ছেলে ছিল, টোটাল M1-এর জায়গায় 60 জন ছেলে পড়বে। 15 দিনের খাবার ছিল, কিন্তু এই যে 5 দিন পর 15টি ছেলে আসে, তাহলে 5 দিন পর যে 15টি ছেলে আসে, তাহলে এই খাবারটা কত দিন খেয়েছে? এই 60 জন ছেলে নিশ্চয়ই 10 দিনে খেয়েছে। 60 জন ছেলে 10 দিন খাবারটা খেয়েছে। এই 15 থেকে কি করবে? এই 5টাকে মাইনাস করবে, এই 5টাকে। ঠিক আছে, তাহলে এখানে 10 দিনের খাবার খেয়েছে। এবার কি করলো? যে 5 দিন পর আরও 15টি ছেলে চলে এলো, তাহলে কতজন ছেলে ছিল? 60 জন ছেলে ছিল। ঠিক আছে, কতজন ছেলে ছিল? 60 জন ছেলে ছিল। 15 জন ছেলে এলো, তাহলে কতজন হলো? 75 জন ছেলে হলো। কত দিন চলবে সেটা ধরে নিলাম ডি দিন চলবে। ঠিক আছে, 5 দিয়ে কাটা দাও, 5 15 75, 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10, 4 15 60, তাহলে ডি ইকুয়াল টু কত হবে? 4 দুগুণে 8 দিন হয়ে যাবে। এটা আমাদের রাইট অ্যান্সার। 280-এর x% সমান 240-এর 15% প্লাস 310-এর 20% হলে x-এর মান কত? তাহলে 280 এটাকে প্রথমে লিখলাম। এর মানে কি? এর মানে হচ্ছে গুণ চিহ্ন। x% উঠে কি হয়? তলায় 100 হয়। ঠিক আছে, x% উঠে তলায় 100। এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু হচ্ছে 240 এর 15% অর্থাৎ 15/100। ঠিক আছে, যোগ চিহ্ন হচ্ছে 310 এর কত? 20% অর্থাৎ 20 তলায় 100। এটাকে কাটাকুটি করে আমাদের অ্যান্সারটা আনতে হবে। তাহলে এই শূন্য কাটা গেল, 2 দিয়ে কাটা দিলে 5, 2 দিয়ে কাটা দিলে হচ্ছে 14 দুগুণে 28। এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কাটা গেল। 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে 12। আর এদিকে কত হচ্ছে? এদিকে একটা শূন্য কাটা গেল, এদিকে একটা শূন্য কাটা গেল, অর্থাৎ 2, 3 দুগুণে 6, 62। তাহলে এদিকে হচ্ছে 14x/5। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে এই 3 12 কত? 36 প্লাস হচ্ছে কত? 62। তাহলে 6 আর 2 যোগ করলে কত? 8, আর 6 আর 3 যোগ করলে 98। এটা কাটাকুটি যাবে না নাকি? 7 দিয়ে 7 গিয়ে 7, 4 7 28, 7 দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে 7। হ্যাঁ, মিলে গেছে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 5 7 35। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোনো সংখ্যাকে 15 20 35 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ভাগশেষ 8 থাকে। এই অঙ্কগুলো আমাদের অপশন টেস্ট করাই ভালো হবে। প্রথমে দেখো, এই 15 20 35, 20 দ্বারা যদি এটাকে ভাগ করি, 20 দুগুণে 40, 20কে 20। ঠিক আছে, ভাগশেষ কত থাকছে? 7 থাকছে, তাহলে এই অপশন হবে না।
এটাকে 20 দিয়ে যদি ভাগ করি তাহলে 20 দুগুণে 40, 20কে 20 ভাগশেষ 8 থাকছে, এটা হতে পারে। 20 দুগুণে 40, 20 দুগুণে 40, 20 দুগুণে 40 ভাগশেষ 3 থাকছে, তাহলে এটা তো হবে না। 20 দুগুণে 40, 3 20 60, এটাও ভাগশেষ 3 থাকছে, এটাও হবে না, অর্থাৎ অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, এই সরলটা আমাদের করতে হবে। প্রথমে ব্র্যাকেটের কাজটা করে নিই। তাহলে 2 দুগুণে 4, একে কত 5/2। ভাগটাকে যদি গুণ করি তাহলে নিচেরটা ওপরে যাবে, ওপরেরটা নিচে যাবে। তাহলে 8 একে 8, 7 15 হচ্ছে 15/8, তাহলে এটা ওপরে 8, তলায় 15 যাবে। ঠিক আছে, ভাগ চিহ্ন। এবার এদিকটাকে সলভ করি। তাহলে 8 9 72, 3 75, 75/8। ঠিক আছে, ভাগ চিহ্ন। 3 11 33, 2 হচ্ছে 35 বাই কত 3। এর কাজটা করতে হয়, তাহলে গণিত 8, এটা হলো। তাহলে এদিকে এটাকে যদি কাটাকুটি করি তাহলে এদিকে হচ্ছে কত 4 দুগুণে 8, 5 3 15, তাহলে এদিকে কত 4/3, ভাগ চিহ্ন। এবার এটাকে ভাগটাকে যদি উল্টাই তাহলে 75/8, ভাগটাকে যদি গুণ করি তাহলে এই তলায় যদি গুণ করি 3 8 24, তাহলে ওপরে 24, তলায় 35। 8 দিয়ে কাটা দাও, 3 8 24। ঠিক আছে, তারপর 7 দিয়ে কাটা দাও, 5 দিয়ে কাটা দাও, 5 15 75, 5 দিয়ে কাটা দাও, 5 7 35, তাহলে 45/3 15 45/7। তাহলে এদিকে কত হচ্ছে, এখানে হচ্ছে 4/3। এবার ভাগটাকে যদি গুণ করি তাহলে ওপরে 7, তলায় হবে 45। তাহলে এদিকে ওপরে দেখো 4 7 28 হচ্ছে, একটা অপশানেই ওপরে 28 হচ্ছে। ঠিক আছে, অপশান 3। আর এদিকে 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 4 12, আর একটা হচ্ছে 13, 135। ঠিক আছে, অপশান 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। 160 কিলোমিটার দূরত্ব গাড়ি চালালে জ্বালানি খরচ এত টাকা। তাহলে এত টাকার জ্বালানি কিনে একজন কত কিলোমিটার অতিক্রম করবে? একটু যদি ঘুরিয়ে করো অঙ্কটা তাহলে হয়ে যাবে যে 1680 টাকায় কত কিলোমিটার দূরত্ব যায়? 160 কিলোমিটার দূরত্ব যায়। ঠিক আছে, তাহলে 1 টাকায় কত কিলোমিটার দূরত্ব যাবে? তাহলে 160 ওপরে, তলায় 1680 চলে আসবে। তাহলে 2415 টাকায় জ্বালানি কতটা যাবে? তাহলে 2415 টাকায় কতটা যাবে? তাহলে এখানে এই 160 তলায় 1680 গণিত হচ্ছে 2415। এবার অ্যান্সারটা চলে আসবে। একটা 0 0 কেটে দাও। 4 7 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 4 4 16, 4 2 8, 2 দিয়ে হচ্ছে 2, 2 দিয়ে হচ্ছে 21। এখানে এই 21 দিয়ে যদি যায় তাহলে 21 কে 21, 3 1, 21 কে 21, 5 115। তাহলে 2 গণিত 115 মানে কত? 5 2 10, 2 কে 2 1 3, 2 230। তাহলে কত যাবে? 230 কিলোমিটার যাবে। যে 2415 টাকার জ্বালানি কিনে 230 কিলোমিটার যাবে। 3টি ভিন্ন রোড ক্রসিংয়ের ট্রাফিক লাইট 48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। সকাল 8টা 20টায় যদি তারা একসাথে পরিবর্তিত হয় তবে আবার কোন সময়ে একই সাথে পরিবর্তিত হবে? তাহলে প্রথমে 48, 72 আর 108 যখন পরপরভাবে বলা থাকবে তখন কি করতে হয় আমাদের? লসাগু। তাহলে 48, 72 আর 108-এর আমরা কি করব? লসাগু বের করব। 4 দিয়ে 4 12 48, 4 দিয়ে 4 18 72, 4 দিয়ে 4 2 8, 4 7 28, 3 দিয়ে হচ্ছে 3 4 12, 3 6 18, 3 9 27, 2 দিয়ে হবে 2 2 4, 3 2 6, 9, আবার 3 দিয়ে যাবে, তাহলে এদিকে 2 বসবে, এদিকে 1 আর এদিকে 3 3 9। তাহলে এদিকে কত? 3 4 12, 12 24, 24 2 48, 48 ইন্টু 9। তাহলে এটা হয়ে গেল আমাদের লসাগু। আর পুরোপুরি আমরা গুণ করছি না। এবার এটা প্রতিটা সেকেন্ডে আছে, মানে এটা আমাদের সেকেন্ডে এলো। ঠিক আছে, সেকেন্ডটাকে কি করতে হবে? আমাদের মিনিটে আনতে হবে। মিনিটে আনতে গেলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 48 গুণিত 9, এই লসাগুটাকে আমরা কি করব? 60 দিয়ে ভাগ করব। 12 দিয়ে 4 12 48, 12 দিয়ে 5 12 60, 4 9 36,
36/5 এই মিনিট, তাহলে 5 7 35 ভাগশেষ 1 এত মিনিট। তাহলে এটাকে মিনিটটাকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এদিকে হচ্ছে 7 মিনিট 5 12 60 অর্থাৎ 12 সেকেন্ড। এবার 8টা 20 মানে 8 ঘন্টা 20 মিনিট, এটার অর্থ হচ্ছে, ঠিক আছে, মানে 8টা 20 মানে এটা ঘন্টাতে আছে, এটা মিনিটে আছে, 8টা 20 মিনিট, তার সাথে কি করতে হবে 7 মিনিট 12 সেকেন্ড যোগ করতে হবে, তাহলে 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে এদিকে 8টা 20 আর 27 যোগ করলে 27 মিনিট, আর এদিকে হচ্ছে 12 সেকেন্ড। তাহলে কোন সময় আবার একই পরিবর্তিত হবে, তাহলে 8টা 27, ঠিক আছে, সকাল 8টা 27, তাহলে অপশান 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে 8টা 27 আবার কিন্তু কি হবে, এই ক্রসিং লাইটগুলো আবার একসাথে পরিবর্তিত হবে। যদি এ এর a% প্লাস বি এর b% সমান এ বি এর 2% হয়, তাহলে 2a এর কত পার্সেন্ট সমান 3b হবে। এ এর a% উঠে কি হয়, তলায় 100 হয়, প্লাস বি এর b% উঠে কি হয়, তলায় 100 হয়, সমান এ বি এর 2% উঠে কি হয়, তলায় 100 হয়। যদি 100 লসাগু হয় তাহলে ওপরে কি পড়ে থাকবে, তাহলে ওপরে a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ার পড়ে থাকবে। এই 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হবে, ওই 1কে a এর স্কোয়ার দিয়ে গুণ করলে a এর স্কোয়ার হবে, এদিকেও সেম একই রকমভাবে b এর স্কোয়ার হবে, আর এদিকে 2ab তলায় হচ্ছে 100, এই তলার 100 এই 100 তো কাটা যাবে, তাহলে a এর স্কোয়ার এইটাকে এক কাজ করে নিয়ে চলে আসি এদিকে, তাহলে প্লাস 2ab আছে, সমানের দিকে গেলে মাইনাস 2ab হবে, আর এদিকে তো প্লাস b এর স্কোয়ার ছিল, তাহলে এটা ইকুয়াল টু এবার আমাদের 0 পড়ে আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা কি, a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা, এটা ইকুয়াল টু 0, স্কোয়ার উঠে এদিকে রুট হয়, তাহলে a মাইনাস b ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার 2a এর কত পার্সেন্ট সমান 3b, এবার a এর মান বের করো কিংবা b এর মান বের করো, একটা সংখ্যাতে আনতে হবে, তাহলে এখানে আমরা সরাসরি আনি যে a ইকুয়াল টু মাইনাস বি সমানের দিকে গেলে প্লাস বি, তাহলে a এর মানটা b, মানে a না লিখে আমরা b লিখতে পারি, আর b না লিখলে আমরা a লিখতে পারি, তাহলে এখানে 2a এর জায়গায় কি লিখতে পারি, a সমান কি b, তাহলে এটাকে আমরা কি লিখব 2b, ঠিক আছে, a সমান কি b লিখতে পারি, তাহলে a এর জায়গায় আমরা b লিখব, 2b এর কত পার্সেন্ট ধরলাম x%, উঠে তলায় 100 হয়, এটা সমান কত, এটা সমান হচ্ছে 3b, তাহলে এদিকে এই b সমানের সামনাসামনি কাটা যায়, এই b কাটা গেল, 2 দিয়ে কাটা দাও 50, তাহলে x ইকুয়াল টু কত 50 × 3 কোনাকুনি গুণ হয়ে যাবে, 3 5 15 অর্থাৎ 150% হয়ে যাবে সঠিক অ্যান্সার। 12 15 25 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ নির্ণয় করো, তাহলে 12 15 যে লসাগু সেটা হবে কত 60 আর 25-এর লসাগু হবে 300, তাহলে এখানে এই 12 15 25-এর যে লসাগু সেটা পেলাম 300। এবার 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কটা সংখ্যা, 1-এর পর 2 2 4 5টা শূন্য, এটা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটাকে কি করো 300 দিয়ে ভাগ করো, লসাগু মানে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যেন এই 3টে সংখ্যা দ্বারা ভাগ যায়, তাহলে এইভাবে আমরা ভাগটা করি যে প্রথমে লসাগু বের করবো, আর 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পর 5টা শূন্য, তাহলে এবার এটাকে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে 3 3 9, অর্থাৎ এদিকে হচ্ছে কত 900, ভাগশেষ কত থাকছে 100, একটা শূন্য নামলো, আবার 300 3-এ হচ্ছে 900, আবার এদিকে 100 নামলো, আবার ওপর থেকে একটা শূন্য নামলো, 300-তে হচ্ছে 900, আবার কত হলো ভাগশেষ 100 হলো, ঠিক আছে। এবার যদি বৃহত্তম সংখ্যা বলতো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা 6টা 9 লিখতাম, এবার ভাগশেষ যেটা থাকতো ওই 6টা 9 থেকে মাইনাস করে দিতাম, কিন্তু এখানে ক্ষুদ্রতম যেহেতু বলা আছে এই সংখ্যা থেকে সরাসরি যদি এটা মাইনাস করে দিই তবে সেটা আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চলে আসবে, তার জন্য আমরা কি করব এই 300 আর 200 ডিফারেন্সটা দেখব, 300 আর 100 ডিফারেন্স কত 200, এই 200টাকে কি করব এটা থেকে এটার সাথে যোগ করে দেব, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 2 2 4 5, এটার সাথে 200 আমরা কি করব যোগ করব, তাহলে দিকে 1 2 0 2 2 0, এই সংখ্যাটা হচ্ছে কি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 12 দ্বারা ভাগ যাবে, 15 দ্বারা ভাগ যাবে, 25 দ্বারা ভাগ যাবে। এবার এই সংখ্যাটাকে কি করতে হবে 9 দ্বারা ভাগ যেতে হবে, তাহলে এটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি,
এই সংখ্যাটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে দেখো কত হচ্ছে, তাহলে এদিকে 9 11 99, 1 2, 9 কে 9, 9 3 12, 0 3 9 27, আবার 3 একটা 0 নামলো, 3 9 27, তাহলে ভাগশেষ কত থাকছে, ভাগশেষ 3। আমাদের এটাই চেয়েছে যে ভাগশেষ নির্ণয় করো, অর্থাৎ 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি স্বাভাবিক সংখ্যাকে যখন 4 5 6 7 দ্বারা ভাগ করা হয় তখন প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থেকে যায়। এই জাতীয় সংখ্যার মধ্যে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? এই অঙ্কগুলোর অপশন টেস্ট করাই সুবিধা হবে। যে 4 দ্বারা যদি ভাগ করি, দেখো 4 দুগুণে 8, 4 একে 4, 3 ভাগশেষ থাকছে, ঠিক আছে। 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 ষোলো 80, 5 8 40, এটাতেও 3 ভাগশেষ থাকছে। 6 দ্বারা যদি ভাগ করি, 6 কে 6, 2 4 6 24, এটাতেও 3 ভাগশেষ থাকছে। 7 12 84, এটাতেও 3 ভাগশেষ থাকছে। কিন্তু আমাদের চেয়েছে কি ক্ষুদ্রতম সংখ্যা, এই অপশানটা হতে পারে। এবার এই অপশানটা দেখো, প্রথমে 5 দ্বারা যদি ভাগ করি, 5 দুগুণে 10, 4 5 20, আর 5 দুগুণে 10, ভাগশেষ 3 থাকছে। 4 দ্বারা যদি ভাগ করি, 4 5 20, 3 4 12, ভাগশেষ 1 থাকছে, তাহলে এটা তো হবে না। 4 5 20, 3 4 12, হ্যাঁ। 4 দিয়ে আবার এটা যদি ভাগ করি তাহলে 4 একে 4, 4 5 20, ভাগশেষ 3 থাকছে। 5 দিয়ে 5 8 40, 4 5 20, 3 থাকছে। 6 7 42, 3 থাকছে। 6 7 42, 3 থাকছে, হ্যাঁ এটাও হতে পারে। আর এটা তো 7 9 63, এটা তো পুরোপুরি ভাগ চলে যাবে, তাহলে এটা হবে না। এবার এখানে বলে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, এটা দেখা গেল তোমরা অপশান টেস্ট করলে, এবার এটা যখন হয়ে গেল তোমরা এই 1 নম্বরটাকে অ্যান্সার করে দিলে, কিন্তু অ্যান্সার হবে না। ক্ষুদ্রতম যেহেতু চেয়েছে, তাহলে এটাও যেহেতু ভাগ যাচ্ছে, মানে প্রতি ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকছে, সুতরাং অপশান 3 হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। যদি √4 গণিত 16 স্কোয়ার ইকুয়াল টু 4n ইন্টু 4 সরি √4 হয়, তবে n এর ভ্যালু কত? তাহলে এখানে √4, এই রুটটাকে যদি বাইরে, মানে 4টাকে রুট থেকে বাইরে আনি, ঠিক আছে, 4টাকে আমি বাইরে আনবো, তাহলে কি হবে? তাহলে এখানে 4, এই 4টাকে যখন রুট থেকে বাইরে আনবো সেটা আমাদের হাফ হয়ে যায়, আর এদিকে তো আমাদের 4 ছিলই, তাহলে গণিত 4 গণিত। এটাকে আমরা 4টাকে কেন বাইরে আনবো? কারণ এখানে 4n আছে, মানে প্রতিটাকেই আমাদের 4 রাখতে হবে। আমি 4টাকে বাইরে রাখছি, এখানে আমরা এই 4 রুট যদি 4 থাকতো, বাইরে বেরিয়ে এসে আমরা জানি যে 2 হতো, যে 2, কিন্তু আমরা √4টাকে যদি আমরা বাইরে আনি তাহলে কি হবে? এখানে হাফ হবে, ঠিক আছে। এবার দেখো এইখানে এই গণিত আছে কি 4, এইটাকে আমরা 4 স্কোয়ার লিখতে পারি 16, আর এদিকে তো আমাদের একটা স্কোয়ার আছেই, এটা ইকুয়াল টু কি 4n গণিত 4, এখানে এটাকে 1 লিখতে পারি গণিত। এই √4টাকে কি করব? 4টাকে আমরা বাইরে বের করব, তাহলে এখানে আমরা কি করব? 1/2 দিয়ে ভাগ করব টু দি পাওয়ারকে। তাহলে এবার এই যখন সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে পাওয়ারে কি হয়? যোগ হয়ে যায়। তাহলে এটা দিয়ে কাটো, এটা তো 2 হবে, তাহলে 2, আর এদিকে গুণ করলে তো এটা কত হবে? এটা 4 হবে, তাহলে 2 আর 4 যোগ করলে 6, ঠিক আছে, 2 আর 4 যোগ করলে 6, তাহলে 4⁶ ইকুয়াল টু, এখানে প্রতিটাতেই 4 আছে, তাহলে 4 তো এখানে রাখবো, তাহলে পাওয়ারে কি হবে? এগুলো যোগ হয়ে যাবে, তাহলে n + 1 + 1/2। তাহলে এদিকে দেখো এই 4 আর এই 4 কেটে যাবে, তাহলে এর পাওয়ারে যে 6 আছে এটা পড়ে থাকবে, আর এর পাওয়ারে কি পড়ে আছে? n পড়ে আছে, আর 2 একে 2, একে 3/2 পড়ে আছে, +3/2। তাহলে n ইকুয়াল টু কত হবে? এদিকে তো 6 ছিল, প্লাসটা এদিকে আনলে -3/2 হয়ে যাবে। তাহলে 2 এদিকে যদি লসাগু হয় তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 12 থেকে 3 মাইনাস করলে হবে 9, এটাই হবে n এর ভ্যালু। তাহলে n ইকুয়াল টু কত হবে? এটাকে ভাগ করলে হবে 4.5, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। একজন ব্যাটসম্যান তার 13তম ইনিংসে 97 রান করে, যার ফলে তার গড় স্কোর 5 বৃদ্ধি পায়। 13তম ইনিংসের পরে গড় রান কত ছিল? ধরলাম 12তম যে ইনিংস ছিল, সেই 12তম ইনিংসের যে অ্যাভারেজ রান সেটা আমরা ধরলাম x। এবার 13তম ইনিংসে সেটা কি হচ্ছে? 13তম ইনিংসে 5 বৃদ্ধি পাচ্ছে অ্যাভারেজ, তাহলে কত হচ্ছে? x + 5 হচ্ছে।
ঠিক আছে। 12তম ইনিংসের যে অ্যাভারেজ এক্স, তাহলে মোট কত হবে? তাহলে মোট হবে সংখ্যার সাথে অ্যাভারেজ গুণ করলে সেটা মোট পেয়ে যাব 12x। এবার 13তম ইনিংসে 97 রান করে, তাহলে 12তম ইনিংসের মোট রান হচ্ছে এইটা, আর 13তম ইনিংসে কি হবে? 97 রান অ্যাড হবে, এটা ইকুয়াল টু কি? এবার এটা দেখো যে x+5 এটা তো গড় রান, তাহলে মোট রান কত হবে 13তম ইনিংসের? তাহলে গণিত 13। তাহলে এদিকে হচ্ছে 12x + 97, 12x + 97 এটা ইকুয়াল টু হচ্ছে 13x + 65। তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসি, তাহলে এদিকে 12x + 13x এদিকে -13x হয়ে যাবে, আর এদিকে হচ্ছে 65 আছে প্লাস 97টা এদিকে -97 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 12x থেকে 13x মাইনাস করলে কত হবে? -x হবে, আর এদিকেও আমাদের মাইনাস কত হবে? -32 হবে। মাইনাস তো কাটবে, তাহলে এক্সের ভ্যালু কত? 32। এটা কি পেলাম? 12তম ইনিংসের গড় পেয়েছি। এখানে 13তম ইনিংসের পরে গড়টা চেয়েছে, তাহলে 13তম ইনিংসের গড় কত? 13তম ইনিংসের গড় x+5 মানে 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে এক্সের ভ্যালু কত পেয়েছি? 32, 32 + 5 অর্থাৎ 37 হয়ে যাবে। এটাই আমাদের সঠিক অ্যান্সার। এবার এই সরলটা করতে হবে। প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজটা করব, তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে 4 দুগুণে 8, একে 9/2 বিয়োগ হচ্ছে কত? 3 3 9, একে 10/3। 3 আর 2 এর লসাগু কত হবে? 6 হবে। 6 হলে এদিকে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 9 27 মাইনাস 3 দুগুণে 6, 10 দুগুণে 20, তাহলে এদিকে কত? 7/6। ঠিক আছে, এদিকে কত হচ্ছে? 7/6। তার আগে 1 গণিত আছে, তাহলে 1/3 গণিত আছে 7/6, তাহলে এদিকে কত? 7/18 হচ্ছে। আর এদিকে আছে, এটাকে যদি বলে 3 দুগুণে 6, 2 8/3, 8/3 বিয়োগ কত? বিয়োগ হচ্ছে 7/18। তাহলে 3 আর 18 লসাগু 18, তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে 6, 3 6 18, 6 6 48 মানে উপরে সংখ্যা দিয়ে গুণ করতে হয়, আর এদিকে হচ্ছে 7, উপরে 41, তলায় হচ্ছে 18। এবার এটার প্রথমে কত আছে? 3 4 12, একে 13 ভাগ চিহ্ন, 13/3 ভাগ চিহ্ন কত? 13/3 ভাগ চিহ্ন হচ্ছে 41 বাই হচ্ছে 18, তাহলে এখানে কত? 13/3 ভাগটাকে যদি গুণ করি তাহলে উপরে 18, তলায় হচ্ছে 41, 3 6 18। ঠিক আছে, তাহলে এদিকে 6 13 78, তলায় হচ্ছে 41। এবার অপশান দেখো, এই অপশানের তলাতে 25 আছে, তলাতে 25, এটার 41, এটা হচ্ছে 5, তাহলে এই অপশানে যেহেতু 41 আছে তাহলে এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, মানে 41 দুগুণে 82। দেখো এখানে তুমি যদি 78 দিয়ে ভাগ করো, সেই ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেটা আমরা উপরে লিখব, আর এই যেটা দিয়ে ভাগ করছি 41 দিয়ে সেটাকে তো আমরা তলায় লিখবো। আর এখানে দেখো 2 দিয়েও যাবে না, যে 41 দুগুণে 82 সেটা আমাদের 1 দিয়েই পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে 41কে 41, ভাগশেষ দেখো 37 থাকছে। ঠিক আছে, তাহলে 37টা উপরে লিখবো, আর এই যেটা দিয়ে ভাগ করলাম সেটাকে তলায় লিখবো। সুতরাং এইখানে আমাদের যেহেতু তলাতে 41 আছে, পরীক্ষা হলে আমরা এইটা আর সলভ করতাম না, এই তলার 41টা দেখে আমরা কিন্তু অ্যান্সার করে দিতাম। পি এবং কিউ একসাথে একটি ব্যবসা শুরু করে 3.5 অনুপাতে লাভ করেছে। যদি কিউ 12 মাসের জন্য 80,000 টাকা বিনিয়োগ করে, তাহলে পি 72,000 টাকা কত মাসের জন্য বিনিয়োগ করেছে? তাহলে আমরা কি জানি যে প্রফিটের যে ফর্মুলা, প্রফিট ইকুয়াল টু হচ্ছে ইনভেস্ট ইনটু টাইম, এটা আমরা জানি। তাহলে পি এবং কিউ দুজন ব্যক্তি আছে, তাদের প্রফিটের যে রেশিও 3.5, সেটা হচ্ছে আমাদের প্রফিটের রেশিও। তাহলে প্রফিটের রেশিওটাকে আমি পরে লিখছি। ঠিক আছে, এবার এদের এখানে আমরা কি প্রথমে বলা আছে কিউ 12 মাসের জন্য 80,000 টাকা বিনিয়োগ করছে, তাহলে 12 মাসের জন্য 80,000 টাকা বিনিয়োগ করছে, আর এই পি হচ্ছে 72,000 টাকা। তাহলে এখানে এদিকে 3টে শূন্য কেটে দিতে পারি। তাহলে এদিকে এই কিউ 12 মাসের জন্য এই 80 টাকাটা বিনিয়োগ করছে, আর পি কত মাসের জন্য বিনিয়োগ করেছিল সেটা জানি না, ধরলাম এক্স মাসের জন্য বিনিয়োগ করেছিল, কিন্তু কত টাকা? 72 টাকা। ঠিক আছে, তাহলে এদিকে 72 টাকা বিনিয়োগ করেছিল। তাহলে এদিকে দেখো এই ইনভেস্ট ইনটু টাইম, এদিকেও ইনভেস্ট ইনটু টাইম সমান কি? প্রফিট, আর প্রফিট বলা আছে কত?
3:5 বলা আছে, তাহলে এইটাই আমাদের মানে শর্তানুসারে। তাহলে এদিকে x গণিত 72 তলায় হচ্ছে কত 12 গণিত 80, এটা ইকুয়াল টু কত 3/5। ঠিক আছে, 3/5, 5 দিয়ে কাটা দাও 5 ষোলো 80, 3 দিয়ে কাটা দাও 3 দুগুণে 6, 3 24 সং 72। ঠিক আছে, 12 দিয়ে কাটো 12 দুগুণে 24, 2 দিয়ে কাটো 8 দুগুণে 16। তাহলে এক্স ইকুয়াল টু কত, তাহলে এই 8টা এদিকে গুণ হয়ে যাবে, কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স ইকুয়াল টু 8। তাহলে এখানে এক্স মাসের জন্য বিনিয়োগ করেছিল, সেটা কত পেলাম আমরা 8 মাসের জন্য বিনিয়োগ করেছে। একজন দোকানদারের দামের ওপর 540% মুনাফা অর্জন করে। মুনাফা মানে মনে রাখবে প্রফিট। ঠিক আছে, মুনাফা মানে হচ্ছে প্রফিট বা লাভ। যদি দাম 60% বৃদ্ধি পায় তাহলে বিক্রয় মূল্য একই থাকে, তাহলে নতুন লাভের সাথে বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে দোকানদারের দামের ওপর 540% মুনাফা অর্জন করে, তার দাম যদি 100 টাকা থাকে, কিংবা এই 540% প্রফিট থেকে তোমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে পারবে। তাহলে 540 তলায় 100। এবার প্রফিট বলা আছে, প্রফিট বলা থাকলে কি হয়, নিচে প্রফিট বলা থাকলে নিচেরটা আমাদের ক্রয় মূল্য হয়ে যায়। যে 100 টাকা ক্রয় মূল্য, 540 টাকা লাভ, সে বিক্রি করেছে কত টাকায় 640 টাকায় বিক্রি করেছে। 540 টাকা সে লাভই করেছে, 100 টাকায় কিনে 540 টাকা লাভ করেছে। কারণ এখানে আমরা কি জানি যে পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু কি জানি, যে লাভ বাই পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু কি, যে এই প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানে 100 টাকায় কিনে 540 টাকা লাভ করছে, মানে সে 640 টাকায় বিক্রি করেছে। এত দূর পর্যন্ত ক্লিয়ার। এবার তার দাম 60% বৃদ্ধি পেল, তাহলে দাম 100 টাকা ছিল, 160% বৃদ্ধি মানে 160 টাকা হলো, কিন্তু তার বিক্রয় মূল্য একই থাকলো, তাহলে 640 টাকাই থাকলো। তাহলে এখানে বলা আছে নতুন লাভ, তাহলে নতুন লাভ, তাহলে নতুন প্রফিটটা কত হচ্ছে 640 থেকে এই 640 থেকে এই 160 টাকা মাইনাস করো, তাহলে এদিকে 0 8 8 8 আর 6 14 1 2 480 টাকা, এটা হচ্ছে নতুন লাভ। আর বিক্রয় মূল্যের পার্থক্য, তাহলে বিক্রয় মূল্য কত 640 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য, তাহলে 640 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। মানে নতুন লাভের সাথে বিক্রয় মূল্যের অনুপাত, বিক্রয় মূল্য তো 640 আর নতুন লাভ কত 480 টাকা। ঠিক আছে, তাহলে এদের অনুপাতটা বের করো, অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে একটা শূন্য কাটা গেল, 8 দিয়ে কাটো 6 8 48, 8 দিয়ে কাটো 8 8 64, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 4, 3:4, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একটি ব্যাগে যথাক্রমে 5:6, 8 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা রয়েছে। ব্যাগে মোট টাকার পরিমাণ 210 টাকা হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তাহলে এখানে আমাদের কয়েন রেশিও বলা আছে কত 5 6 8। ঠিক আছে, এবার 1 টাকা 50 পয়সা মানে কত 1/2 টাকা, আর এদিকে 25 পয়সা মানে কত 1/4 টাকা। টাকা আমাদের এবার এই প্রাইস রেশিওটা বের করতে হবে, কারণ এখানে যেহেতু টাকা আছে তাই আমাদের টাকার রেশিও বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি করব, এই যে 1 টাকা হতে 5টা কয়েনে কত লাগবে, তাহলে এখানে আমরা কি করব 5 গুণিত 1, এই প্রাইস 5 টাকা হবে প্রাইজের রেশিও। মানে এটা আমাদের কি এই প্রথমটা হচ্ছে আমাদের কয়েন রেশিও। ঠিক আছে, এটা বলা নেই কিন্তু প্রথমটা আমাদের কয়েন রেশিও। ঠিক আছে, এটা আমাদের টাকা, যে এই 5 টাকার কয়েন 1 টাকা মিলে ক টাকা হবে 5 টাকা হবে। এবার 6 টাকার কয়েন আছে 1/2, তাহলে 6 গুণিত 1/2, যেমন 5 গুণিত 1 হলো তেমন 6 গুণিত এটা 3 হবে। ঠিক আছে, এটা কত হবে, এটা হবে 2। তাহলে প্রাইজের রেশিও হলো 5:3:2, 5 3 8 2 10, টোটাল হচ্ছে 10 ইউনিট টাকা, কিন্তু এখানে বলা আছে 210 টাকা। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত 210 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 21। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা, তাহলে 1 টাকার যে কয়েন রেশিও সেটা হচ্ছে আমাদের এটা যে 5, তাহলে 1 টাকার কয়েন রেশিও হচ্ছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 21 ইন্টু হচ্ছে 5 সমান কত 5 একে 5, 5 দুগুণে 10, 105। এ ও বি একসাথে একটি কাজ 5 দিন সময় নেয়, বি ও সি 7 দিন, এ ও সি 4 দিন সময় নেয়, তবে
এদের মধ্যে কে একা কাজটি করতে সবথেকে কম সময় নেবে। যার ইফিসিয়েন্সি বেশি হবে তার সময় কিন্তু কম লাগবে, এই কনসেপ্টটা তোমাদের জেনে রাখতে হবে। যার ইফিসিয়েন্সি বেশি তার কিন্তু সময় কম লাগবে কাজে। তাহলে এ প্লাস বি কাজটা করছে কত দিনে? এ প্লাস বি কাজটা করছে 5 দিনে। বি প্লাস সি কাজটা কত দিনে করছে? এটা করছে হচ্ছে 7 দিনে। আর সি প্লাস এ মিলে কাজটা করছে কত দিনে? 4 দিনে। তাহলে লসাগু হবে কত? 4 5 20, 20 7 × 14 অর্থাৎ 140। 140 হলে এই এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হবে? 5 2 × 10, 5 8 40। এই বি প্লাস সি হচ্ছে 20, এদিকে 3 4 12 আর এদিকে 4 5 35, তাহলে 8 5 13। দেখো এটাকে যোগ করলে আমাদের একটা বিজোড় সংখ্যা চলে আসবে। তো এটাকে জোড় সংখ্যা আনলে আমাদের কোশ্চেনটা কিন্তু সুবিধা হয়ে যাবে। জোড় সংখ্যা কীরকম করে আনবো? এটা 140 আছে, এটার সাথে 2 গুণ করব, তাহলে কত হলো? এদিকে হলো মোট কাজটা হয়ে গেল 280। এদিকে যখন 2 গুণ করলাম তখন এদিকটাতেও 2 গুণ করো, এদিকটাতেও 2 গুণ করো, মানে প্রতিটার সাথেই 2 গুণ করব। কীরকম দেখো, আমি এটা বোঝাতে চাইছি, এটিকে যোগ করবে তখন কি হবে? একটা বিজোড় সংখ্যা আসবে। দেখো 8 5 13, এককের ঘরের অঙ্কটা 3 আসছে। এখানে 2 যেহেতু কমন যাবে, ওই 2 দিয়ে সেটা আমাদের পয়েন্টে উত্তর আসবে। ঠিক আছে, ওই জন্য আমি কি করলাম? 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 28 দুগুণে হচ্ছে 56, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 56। 20 দুগুণে 40 আর 35 দুগুণে 70। এবার দেখো যে কত হচ্ছে, যে 40 আর 70 কত হচ্ছে? 110। 110 আর 56 কত? 166। 166। এবার দেখো দুটো এ আছে, দুটো বি, দুটো সি, 2 কমন নিয়ে নিলে এ প্লাস বি প্লাস সি এরা কাজ করবে কত ইউনিট? তাহলে এখানে টোটাল যোগ হচ্ছে 166 ইউনিট। 166 ইউনিট, এই 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16 83। এই কথাটাই বলছিলাম যে এখানে এটাকে যোগ করলে আমাদের বিজোড় আসতো, এটা যেমন কাটাকুটি চলে গেল, এটা আমাদের কাটাকুটি পয়েন্টে আসতো তখন। ঠিক আছে, অনেকটা ক্যালকুলেশন হয়ে যেত। এবার আমাদের এ এর এফিসিয়েন্সি বের করতে হবে, বি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি। তাহলে এ এর এফিসিয়েন্সি বের করতে গেলে কী করতে হবে? এ এর এফিসিয়েন্সি বের করতে গেলে বি আর সিটাকে মাইনাস করতে হবে, বি আর সি। তাহলে এ প্লাস বি আর সি এর এফিসিয়েন্সি কত? বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 40। তাহলে এখানে আমরা 40 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এ সমান কত হবে? এদিকে 83 আছে, প্লাস 40টা সমানের দিকে গেলে -40 হয়ে যাবে। তাহলে এদিকে কত হচ্ছে? এ এর ইফিসিয়েন্সি আমরা এই সাইডে লিখে রাখছি হচ্ছে 43। বি এর ইফিসিয়েন্সি কত হবে? তাহলে বি এর ইফিসিয়েন্সি যদি বের করি তাহলে এ আর সিটাকে আমাদের মাইনাস করতে হবে, আর এ আর সি এর ইফিসিয়েন্সি হচ্ছে 70। তাহলে এদিকে এটা ইকুয়াল টু 83 আছে, তাহলে 83 থেকে 70 মাইনাস করলে কত হবে? 13। তাহলে বি এর ইফিসিয়েন্সিটা হয়ে গেল 13। সি এর ইফিসিয়েন্সিটা বের করতে গেলে কী করতে হবে? এ আর বি মাইনাস করতে হবে, তাহলে 56 মাইনাস করতে হবে। তাহলে এখানে সি ইকুয়াল টু কত হবে? 83 মাইনাস 56। তাহলে এখানে আমাদের এই কত হবে? এদিকে 4 3 7 5 আর 1 6 2 8 27। এবার এখানে দেখো আমাদের কনসেপ্টটা কি জানি, যে কোন একা, মানে এদের মধ্যে একা কাজ করতে কার সব থেকে কম সময় নেবে, কে সব থেকে কম সময় নেবে। তাহলে যার ইফিসিয়েন্সি বেশি সে কম সময় নেবে। তাহলে এখানে এ এর ইফিসিয়েন্সি 43, তাহলে এ এর ইফিসিয়েন্সি 43 সব থেকে বেশি। তাহলে এই 43 যদি সব থেকে বেশি হয় তাহলে এই এ কিন্তু কম সময় নেবে। ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রথম দলে 8 জনের গড় বয়স 50 বছর, দ্বিতীয় দলে 10 জন লোক আছে যাদের গড় বয়স 70 বছর। উভয় দল একত্রিত হলে সকল ব্যক্তির গড় বয়স কত? তাহলে 8 জনের গড় বয়স 50, তাহলে মোট বয়স কত হবে? তাহলে 8 × 50 অর্থাৎ হচ্ছে 400 বছর। ঠিক আছে, একই রকমভাবে দ্বিতীয় দলে আছে কি 10 জন লোক আছে, গড় বয়স 70, তাহলে মোট বয়স কত হবে? 10 × 70 অর্থাৎ 700 বছর। তাহলে এখানে টোটাল গড়টা চেয়েছে যে উভয় দলে একত্রিত হলে সকল ব্যক্তির গড় কত। তাহলে এখানে টোটাল এদিকে 8 জনের যে মোট বয়স সেটা 400, আর 10 জনের যে মোট বয়স 700। তাহলে এখানে 400 + 700 এটাকে যোগ করো, আর তলায় কত হবে? 8 জন আর এদিকে 10 জন, টোটাল হচ্ছে কত? টোটাল 18 জন। ঠিক আছে, 18 দিয়ে ভাগ করে দাও। অ্যাভারেজ ইকুয়াল টু কি? সাম বাই নাম্বার। এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে টোটাল নাম্বার, যে 18টা ছেলে আছে, 18টা লোক আছে। তাহলে 400 আর 700 যোগ করলে কত হবে? 1100। তাহলে 1100 বাই হচ্ছে 18, 2 দিয়ে কাটা দিলে 550, আর 2 দিয়ে কাটা দিলে 9। তাহলে এদিকে হচ্ছে
9 54। প্রথমে দেখো একটা অপশানেই 6 আছে, তাহলে অপশান 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। দুটি শহর বি এবং ডি 320 কিলোমিটার দূরে রয়েছে, তাহলে বি এবং ডি এর যে দূরত্ব সেটা হচ্ছে কত? 320 কিলোমিটার। একজন মোটর সাইকেল চালক 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সকাল 7টায় বি থেকে ডি, তাহলে সকাল 7টার সময় 40 কিলোমিটার বেগে সকাল 7টার সময়, ঠিক আছে, সে রওনা দিল। আরও একজন মোটরসাইকেল চালক 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সকাল 8টায় অর্থাৎ 30 কিলোমিটার ঘন্টা বেগে সকাল 8টায় ডি থেকে বি এর দিকে রওনা দিয়েছে। এখন নির্ণয় করুন যে কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে। তাহলে এই যে এই প্রথম জোন এটা হচ্ছে এ ধরলাম, এ বি ধরলে হবে না, যেহেতু এখানে বি আর ডি ধরা আছে, তাহলে এখানে বি আর ডি যেহেতু ধরা আছে সেটাকে আমরা আর ধরবো না। তাহলে প্রথম জন হচ্ছে এই দিকটা আর দ্বিতীয় জন হচ্ছে এই দিকটা। তাহলে প্রথম জন সকাল 7টায় বেরিয়েছে, এই 8টায় বেরিয়েছে, তাহলে প্রথম জন তো 1 ঘন্টা আগে বেরিয়েছে, তাহলে 1 ঘন্টায় সে কত দূর যাবে? তাহলে প্রথম জন অর্থাৎ ডি অন ধরলাম, তাহলে সে কত দূর দূরত্ব যাবে। আর ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। টাইম হচ্ছে সে 1 ঘন্টা, যে 7টায় বেরিয়েছে এই 8টায়, মানে সে 1 ঘন্টা আগে বেরিয়েছে, আর এর গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে এই ডিস্টেন্স পেয়ে যাব যে এইটা হচ্ছে স্পিড আর এটা হচ্ছে টাইম, স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স। তাহলে এখানে 40 কিলোমিটার কিন্তু প্রথম জনটা চলে গেছে। টোটাল 320-র মধ্যে 40 কিলোমিটার কিন্তু চলে গেছে। বাকি আছে কত? বাকি আছে আর 280 কিলোমিটার দূরত্ব, ঠিক আছে। বাকি আছে কত? এই যে প্রথম জন 320-র মধ্যে 40 কিলোমিটার চলে গেছে, তাহলে বাকি আছে আর 280 কিলোমিটার দূরত্ব। এটাকে কভার করবে কে? এই দূরত্বটাকে কভার করবে এই প্রথম জন আর দ্বিতীয় জন মিলে। এই প্রথম জন এই দিক দিয়ে আসছে, দ্বিতীয় জন এই দিক দিয়ে আসছে, তাহলে পরস্পরের বিপরীত যখন আসে তখন রিলেটিভ স্পিড আমাদের কি হয়? যোগ হয়ে যায়। তাহলে 40 আর 30 যোগ করলে হবে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। এবার টাইমটা কত হবে? টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, তাহলে এইটাকে কভার করবে তারা দুজনে, আর দুজনের গতিবেগ হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। শূন্য কাটা দাও, তাহলে এদিকে হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টা পরে তারা আবার মিলিত হবে। তাহলে সেকেন্ড ব্যক্তি যে 8টায় হয়েছে, মানে রওনা দিয়েছে যে 8টায়, তার সাথে 4 যোগ করে দাও, অর্থাৎ তার সাথে 4 যোগ করে দাও, তাহলে এই সকাল 12টায় কিন্তু দুপুর 12টায় কিন্তু তারা আবার মিলিত হবে পরস্পর। হিনা একটি দোকানে গিয়ে একটি সোফা কিনলো, সে এতে 30% ছাড় পেয়েছে। যদি সে 35% ছাড় পেত তাহলে 2000 টাকা বাঁচাতে পারতো। তাহলে সে সোফার জন্য কত টাকা দিয়েছে? তাহলে হিনা একটা দোকানে গিয়ে সোফা কিনলো, সে 30% ছাড়ে কিনেছে। সে কত টাকায় কিনেছিল সে টাকা বের করো। ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, 30% ছাড়ে কিনেছে মানে সে নিশ্চয়ই 70 টাকায় কিনেছে। সে যদি 35% ছাড় পেত, সে যদি 100 টাকার 35% ছাড় মানে সে 65 টাকায় যদি পেত, তাহলে 2000 টাকা বাঁচাতে পারত। আর এখানে 70 টাকার জিনিসটা 65 টাকায় মানে কিনছে, 70 টাকার জিনিসটা 65 টাকায় হয়েছে, মানে সে কত টাকা বাঁচিয়েছে? 5 টাকা। কিন্তু এখানে বলা আছে 2000 টাকা বাঁচিয়েছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 2000। 1 ইউনিটের ভ্যালু কত? 4 × 5 = 20, অর্থাৎ 400। তাহলে ক্রয় মূল্য যেটাকে আমরা কি ধরেছিলাম? 100 ধরেছিলাম সিপি। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 400 গণিত হচ্ছে 100 সমান হচ্ছে 40,000। এবার 40,000 কিন্তু এটা অ্যান্সার হবে না, ঠিক আছে। এবার বলা আছে সোফার জন্য সে কত টাকা দিয়েছে। এটা তো ক্রয় মূল্য হলো, ক্রয় মূল্য যদি চাইতো তবে 40,000 হতো। এবার বলা আছে সোফার জন্য কত টাকা দিয়েছে। এখানে বলা আছে যে সে 30% ছাড় পেয়েছে সোফাতে, তাহলে এখানে 40,000 টাকার 30% ছাড় বের করো। 30% ছাড় মানে কত? নিশ্চয়ই 70/100 টাকায় পেয়েছে। তাহলে এদিকে 2 শূন্য কাটা দাও, 4 × 7 = 28, আর এদিকে 3টে শূন্য, ঠিক আছে। তাহলে এখানে 40,000 টাকা 30% ছাড় মানে সে 28,000 টাকায় কিন্তু সে সোফার জন্য কত টাকা দিয়েছে? 28,000 টাকা। অপশান 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল 20টা টাইপ। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।